শান শান সবে দেশের উপলয়, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। শোপিনু পরাণ সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরষ গর্বে, শান শান সবে দেশের উপলয়, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে শোপিনু পরাণ সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। ভারতবর্ষের যে মানুষ প্রজ্ঞায় সংস্কৃতিতে একটা সময় সারা পৃথিবীর অর্ধেক এলাকা জুড়ে যার আধিপত্য ছিল, আজকে কোন জায়গায় পৌঁছেছে? এর একটাই কারণ, আমরা অত্যন্ত দেশ বিদ্বেষী। আজকের দিনে গায়ে জাতীয় পতাকা লাগিয়ে লাফালাফি করলে মোটেও দেশপ্রেম আসে না। দেশপ্রেম মনের ভেতর থেকে আনতে হয়। কথাটা শুনতে কঠিন লাগে, একটা উদাহরণ দিই। আমাদের ভারতবর্ষের যে সময় ব্রিটিশ শাসন, আনুমানিক 30 কোটি ভারতের জনসংখ্যা ছিল। ব্রিটিশদের, শুধু ব্রিটিশ নয়, ইউরোপীয় অন্যান্য শ্বেতাঙ্গদের যে সংখ্যাটা ভারতে ছিলেন শাসন করার জন্য, তার সংখ্যা মাত্র 92,000।
তো 30 কোটি থেকে 33 কোটি মানুষ যদি মুখে জল নিয়ে কুলকুচি ফেলে 92,000 লোক ভেসে যাবে। কিন্তু সম্ভব হয়নি কেন? আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়াই করেছি। আরো যদি পিছিয়ে যাওয়া যায়, রাজস্থানে পদ্মিনীর ইতিহাস যদি ঘাঁটা হয়, আমরা সকলে জানি আলাউদ্দিন খিলজির মাত্র 22,000 নিজস্ব সৈন্য ছিল। মোট 2 লক্ষ সৈন্য আক্রমণ করেছিল রাজস্থান। তো 22,000 বাদ দিলে বাকি যে 1,78,000 তারা কিন্তু এই দেশের মানুষ। আমাদের বিশ্বাসঘাতকতা, আমাদের সম্প্রীতির অভাব, এটাকেই মূলধন করে আমরা বিদেশির পদানত হয়েছি এবং এখনো কোনো না কোনোভাবে পদানত হই। আজকে স্বাধীনতা দিবসের দিনে আমরা ইতিহাস বইতে যেগুলো পড়ে আসি, বহু মনীষীর কথা, অনেক সময় দেখা যায় সেখানে এমন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা তুলনামূলকভাবে উপেক্ষিত, যারা ইতিহাসে মর্যাদা পাননি। এমন 2-1 মধ্যে আমি অন্তত একজনের নাম বলবো, যিনি ছিলেন মিস্টার এস খান। তিনি নৌবাহিনীর বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। মূলত তৎকালীন কংগ্রেসের বিশ্বাসঘাতকতায় নৌবাহিনীর কি নির্যাতন হয়েছিল সেটা বড় হয়ে ছেলেমেয়েরা পড়বে, যদি উৎসাহী হও, অথবা ক্লাসে আমাকে বললে আমি বিস্তারিত গল্প বলবো। এস খানের পায়ে পাথর বেঁধে আরব সাগরে ডুবিয়ে মারা হয়েছিল। কয়েক হাজার সৈন্যকে গুলি করে মারা হয়েছিল। নৃশংসভাবে অত্যাচার করেছে সেই সময়। তো আজকের দিনে আমরা সেই সমস্ত মানুষকে স্মরণ করব যারা ইতিহাসের তুলনায় স্থান পাননি বা স্বল্প আলোকিত। আরেকজনের নাম আমি নিশ্চিত কোনো 15ই আগস্টকেও আলোচনা করে না। তিনি হচ্ছেন ঋষি অরবিন্দ, যিনি অগ্নিযুগের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী, যিনি পরবর্তী সময়ে শ্রী অরবিন্দ হিসেবে যিনি পন্ডিচেরিতে আশ্রম তৈরি করে আমাদের শান্তির বাতাবরণের একটি বার্তা দিয়েছিলেন। তার সম্বন্ধে একটি বিরল তথ্য দিতে চাই। আমি নিশ্চিত যে এই তথ্যটা অনেকেই জানেন না। আমরা নোবেল পুরস্কারকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান বলে মনে করি। আমরা কিন্তু অনেকেই জানি না যে শ্রী অরবিন্দ 2বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। একবার ছিল 1943 সাল, তার বিখ্যাত দি লাইফ ডিভাইন, যেটা বাংলা অনুবাদ হচ্ছে দিব্য জীবন, এবং সেই সঙ্গে তিনি একটি কবিতা লিখেছিলেন। একটা কবিতাই কাব্যগ্রন্থ, সেটা ছিল সাবিত্রী নামের একটি কবিতা। মূলত বৈদিক সংস্কৃতি নিয়ে তিনি এটা লিখেছিলেন। একটা কবিতা 24,000 লাইন, এবং সেই কাব্যছন্দ গোটা পৃথিবীকে মুগ্ধ করেছিল। তৎকালীন একজন ইংরেজ সাহিত্যিক মিস্টার ইয়ং হাজব্যান্ড, তিনি তার নাম প্রস্তাব করেছিলেন নোবেল পুরস্কারের জন্য। কেউই সাহিত্যে তার বিরোধিতা করেননি। কিন্তু 2বার 1943 সাল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, নোবেল কমিটি 43 সালে নোবেল পুরস্কার দেওয়াটাই বাতিল করে দিলেন এবং ঘোষণা করলেন যে সমুদয় টাকা সৈন্যদের কল্যাণে দান করা হবে। এরপরে 1950 সালে শান্তির জন্য তার নোবেল পুরস্কারে আরেকবার নাম মনোনীত হয়েছিল, কিন্তু 1950 সালে তিনি প্রয়াত হওয়ার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া হয়নি। এই মানুষটি না থাকলে আমরা ক্ষুদিরামকেও পেতাম না, না পেতাম অন্যান্য 1930-এর দশকের যে সমস্ত বিপ্লবী কার্যকলাপ। তো তাকে আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকের দিনে ছাত্রছাত্রীরা কি করবে? অবশ্যই তোমরা এমন কিছু করবে যেটা দেশের স্বার্থে লাগে। তো আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আমরা আচরণে, আমাদের খাদ্যাভ্যাসে, আমাদের রুচিতে এবং সমস্ত ক্ষেত্রে আমরা এমনটা করব যাতে দেশের উপকার হয়। তো দেশকে মজবুত রাখতে হলে চাই মজবুত নাগরিক। সবার উদ্দেশ্যে আমার এটাই আহ্বান, আমাদের দেশের সুস্থতা, দেশের সমৃদ্ধির জন্য আমরা সকলে যেন একসঙ্গে দাঁড়িয়ে থাকি। নমস্কার, ধন্যবাদ। এই সিনেমায় তাকে দেখানো হয়েছে ঝঙ্কু, এই নামে ঝঙ্কু নামের একটা ছেলে, যার বছর 15-16 বয়স। অত্যন্ত ধনী বাড়ির ছেলে। তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ইংরেজের একদম অনুগত ব্যক্তি, অথচ তার ছেলে কিভাবে ইংরেজ বিরোধী হয়ে উঠল সেই ঘটনাটা এখানে দেখানো হয়েছে। অসাধারণ সুন্দর।